This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই মেদিনীপুর মেডিকেল কলেজ সেদিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে স্যালাইন বিভ্রাট। স্যালাইন বিভ্রাটে বলি এক প্রসূতির এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং সেই মৃত্যু ঘিরে তুলকালাম পরিস্থিতি। শুধুমাত্র তাই নয়, যে অভিযোগ সামনে আসছে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ায় প্রসূতির মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে আরও 4 জন প্রসূতি। ওই ব্যাচ নম্বরের স্যালাইনগুলি ব্যবহার বন্ধ করা হয়েছে। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে সেন্ট্রাল ল্যাবে। জানানো হয়েছে মেদিনীপুর মেডিকেলের তরফে। কিভাবে এই ঘটনা ঘটলো খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাচ্চাটা ভালো আছে, আর মায়েরই অসুবিধা। ভুল চিকিৎসায় আমাদের পেশেন্টটা মারা গেল। স্যালাইনটা ডেট ফেল ছিল, আমরা যতদূর শুনেছি স্যালাইনটা ডেট ফেল ছিল। আমরা জানতে পেরেছি, ওটা আমরা চার্জও করেছিলাম ডাক্তারবাবুর আগে। ওরা বলছে না, আমরাকে সরকার যেটা পাঠাচ্ছে আমরা তোমরাকে খালি দিনই, এটা পুরো হসপিটালটা চলছে। বলছে স্যালাইনের কোনো দোষ নেই। আমরা ন্যায্য বিচার চাই। এভাবে আমাদের পেশেন্টটাকে মেরে দিলে এই দুধের শিশুগুলোকে আমরা মানুষ করবো কি করে? আমরা তার উত্তর চাই সরকারের কাছ থেকে। পেচ্ছাপটা যে সামান্য পরিমাণে হচ্ছিল সেটাও একদম লাল রক্তর মতো কালার দিয়ে, এবারে ওখানে তো আরো যা অন্য পেশেন্টগুলো আছে তাদেরও ওই একই সমস্যা, যার কারণে আমাদের এই মাত্র কিছুক্ষণ ঘন্টাখানেক আগে জানতে পারলাম যে আমাদের পেশেন্ট পার্টির যা আছে বাড়ির লোক, সে ওখান থেকে এসে বলে যাচ্ছে যে এরকম ভুল ট্রিটমেন্ট করেছে, স্যালাইনেতে ইনফেকশন ছিল না, স্যালাইন ডেট কার্ডে যা কিছু একটা হবে, যার কারণে ওই 5টা পেশেন্টের একই অবস্থা সকলের। ভুল স্যালাইন দেওয়া হয়েছে। হ্যাঁ, ভুল স্যালাইন বলতে স্যালাইনের ভিতরে কিছু গন্ডগোল কিছু একটা আছে, ওই স্যালাইন থেকেই অসুস্থটা হচ্ছে। আলোচনা করছিল ওই যে স্যালাইন, ভুল স্যালাইন দেওয়ার জন্য বলছে যদি মার খেয়ে নাও, মানে পেশেন্ট পার্টিরা শুনছে মারে তো মার খেয়ে নাও, মানে ডাক্তার ভুল চিকিৎসা করে নিজেরাই জানে সবকিছু জেনে বলছে আমাদের মার খেয়ে নাও। তাহলে এটা কি হসপিটাল না গরুর গোয়াল, এইটাই জানতে চাই আমরা। কি ধরনের ভুল ট্রিটমেন্ট হয়েছে? এটা স্যালাইনটা পুরো একবারে ডেট কাটা বলে বলছে। হ্যাঁ, স্যালাইনটা পুরো এক্সট্রা। গরুর গোয়াল, এটা কি হসপিটাল? হসপিটাল হলে কি এইসব জায়গায় এইসব জিনিস হয়? যারা সরকারি ডাক্তার তাদের কি চোখে কি কানা, যে একটা এক্সপায়ার না ডেট, সে কি জানে না কিছু? এগুলো কি ধরনের হসপিটালের চিকিৎসা? কথা বলবো এই নিয়ে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অসীম এবং দেবব্রত। অসীমের সঙ্গে প্রথমে কথা বলি। যে প্রসূতির মৃত্যু হয়েছে এই হাসপাতালে, যে ঘটনা ঘটে গেছে অর্থাৎ একটা স্যালাইনে, সেখানে আমরা দেখাচ্ছিলাম আপনাদের কিভাবে ছত্রাক রয়েছে সেই স্যালাইনের বোতলের মধ্যে, এবং সেই গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে এখনো অবধি জানতে পারা যাচ্ছে। তথ্য এমনটাই বলছে, একজন প্রসূতির মৃত্যু হয়েছে, তার বাড়িতে পৌঁছে গেছে অসীমের সঙ্গে একটু কথা বলি। অসীম, তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কি বলছেন, তারা কি কথা বলেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, একেবারে আমরা কিন্তু ইতিমধ্যে প্রসূতির বাড়ির সামনে এসে পৌঁছেছি। দেখো, দেখতেই পাচ্ছ যে সেই ছবি দেখাবো যে পরিবারের যে অন্যান্য যে সদস্যরা বর্তমানে রয়েছেন তারা কিন্তু শোকে কাতর, সেই ছবিটাও দেখাবো। সকাল থেকে এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু জমায়েত হয়ে আছে। এক কথায় কারো মুখে কথা নেই, বাকরুদ্ধ স্তব্ধ এলাকা বলতে পারা যায়। দেখো, আমরা পরিবারের যে সদস্য আছে তাদের সাথে কথা বলবো, জেনে নেব কবে বাড়ি থেকে বেরিয়েছিল। বুধবার কখন হাসপাতালে বুধবার দিন 2টা-2:30টার দিকে। তারপর তো সব ঠিকঠাক ছিল, সব খবর পেয়েছিলেন? ভালোই খবর ছিল, ভালোই বাচ্চা বলছে। যখন 11টার সময় বাচ্চা হয়, রাত 11টায় খবর দিয়েছে যে ছেলে হয়েছে। আমরা সবাই বলছি ঠিকই ভালোই আছে। রাত বাড়ছে তখন বলতেছে যে বাচ্চা পেচ্ছাপ করছে না, আর কথা বলছে না, অজ্ঞান হয়ে অবস্থায় আছে। আপনি কে হন? আমি ওর যা হই। আপনি কে হন? আমি ছেলেটার পিসি। মানে কি এরকম ভাবতে পেরেছিলেন এরকম একটা দুঃসংবাদ ঘটবে? না, আমরা কোনোদিনই ভাবিনি। আমার তো সব ঠিক ছিল আমাদের। ঘটনা ঘটে গেল তবে ছটায় সকালেই যখন এই খবর কিন্তু পরিবারের সদস্যরা পান, তখনই কিন্তু তারা বাকরুদ্ধ হয়ে পড়েন, শোকে কাতর। মানে পাড়ার লোক পুরো ঝাঁপিয়ে পড়েছে। প্রচুর মানুষ কিন্তু এখানে আছে, কৃষি প্রধান এলাকার মানুষজন, তারা কিন্তু কেউ কাজে যায় না। এই বাড়িতেই কিন্তু আমরা যে বাড়ির ছবি দেখাচ্ছি, এই বাড়িতেই কিন্তু থাকতো। বর্তমানে তার 4 বছরের একটি মেয়ে পর্যন্ত রয়েছে। পরিবার, তার স্বামী থেকে শুরু করে শাশুড়ি চলে গিয়েছেন, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আত্মীয় পরিজন তারা
কিন্তু উপস্থিত হয়েছেন। একদম সকলেই বলছেন, তারা জানাচ্ছেন যে এই মানে সেই প্রসূতি তারপরে জানা যায় যে তিনি ভালো ছিলেন, সুস্থ ছিলেন, তারপর এই ঘটনা ঘটে যেটা তারা ভাবতেই পারেনি। অবশ্যই আমাদের পুরো ঘটনার দিকে নজর থাকবে। একজন সুস্থ মানুষকে দায়িত্ব নিয়ে শুধু গাফিলতির কারণে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। তার 4 বছরের শিশু রয়েছে, এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বা যার গাফিলতি, সে কি নিজের কাঁধে দায় নেবে? কি বলছে হাসপাতাল? আর এবং যে 4 জন প্রসূতি ইতিমধ্যেই মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাদেরই বা কি অবস্থা? সরাসরি আমি সেই জন্য হাসপাতালে নজর রাখবো। সেখান থেকে আমাদের রিপোর্টার দেবব্রত রয়েছে। দেবব্রত, দেখো, প্রথমেই বলি, যারা অসুস্থ ছিলেন তারা কিন্তু অসুস্থই রয়েছেন এবং তারা প্রত্যেকেই আইসিইউতেই ভর্তি রয়েছেন। এবং বাইরে সেই খবর এখন কিন্তু অনেকটাই, যতটা আমরা খবর পাচ্ছিলাম সকাল পর্যন্ত, কিন্তু প্রশাসনিক যে কড়া নির্দেশিকা, সেই নির্দেশিকার কারণে আস্তে আস্তে সেই খবর কিন্তু আর বাইরে আসছে না। তার ফলে যেটুকু বলতে পারি যে অসুস্থ তারা যারা ছিলেন তারা কিন্তু অসুস্থ হয়েছে। আর হাসপাতালের বাইরে, আমি সহকর্মীকে দেখাতে বলবো বাইরেটা, হাসপাতালের বাইরে আইসিইউর সামনে যে ছবি আমরা সকালে দেখেছি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই এখানে পুরো হাসপাতাল চত্বর কিন্তু আস্তে আস্তে ফাঁকা করে দেওয়া হচ্ছে। কারণ গতকাল থেকে পুলিশ প্রশাসন কিন্তু প্রস্তুত ছিল যাতে কোথাও কোনো ধরনের গোলমাল না হয়। একটা আশঙ্কা করেছিল প্রশাসন যে কোথাও কোনো ধরনের গোলমাল হতে পারে। যেভাবে 4-5 জন মহিলা একেবারে অসুস্থ হয়ে পড়েন, গুরুতর অসুস্থ, তার ফলে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কা থেকে কিন্তু প্রশাসনিকভাবে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছিল। এবং দীর্ঘক্ষণ যখন এখানে মৃত্যুর খবর বাইরে আসে, তারপরে যখন সাধারণ মানুষ একত্রিত হয়েছিলেন, জড়ো হয়েছিলেন, আস্তে আস্তে কিন্তু সেই হাসপাতাল চত্বর পুরোপুরি ফাঁকা করে দেওয়া হচ্ছে এবং যাতে কোথাও কোনো ধরনের গোলমাল না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। যদিও এই হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয় নিয়ে কিন্তু এখনো তাদের মুখে কুলুপ। সকাল থেকে আমরা দুবার মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারের কাছে গেছি, বিল্ডিংয়ে গেছি, মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে গেছি, কিন্তু কেউই কিন্তু আজকে অফিসে আসেননি এখন পর্যন্ত। স্টিল নাও 12টা বাজে, এখনো পর্যন্ত কেউ কিন্তু অফিসে তাদের চেম্বারে নেই। বলে শেষ পর্যন্ত এবং রিপোর্টেই বা কি আসে সেটা আমাদের দেখার রয়েছে। ধন্যবাদ দুজনকে। এইদিকে আমাদের একটা কর্ণাটকের ঘটনার দিকেও এই পরিস্থিতিতে নজর রাখতেই হচ্ছে, কারণ আপনাদেরকে জানিয়ে রাখি কর্ণাটকের ঘটনা, সেখানেও এই শিক্ষা নিল না কেন স্বাস্থ্য দপ্তর? নিম্নমানের স্যালাইন ব্যবহারে মেদিনীপুরে রোগী মৃত্যুর অভিযোগ উঠছে। প্রশ্ন, মেদিনীপুরে অভিযুক্ত স্যালাইন প্রস্তুতকারী সংস্থার নাম জড়ায় কর্ণাটকেও। নভেম্বরে বল্লারিতে 4 জন প্রসূতির মৃত্যুতে তোলপাড় হয় কর্ণাটক। কথা বলবো, সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কর্ণাটকে যে ঘটনা ঘটেছিল সেখানেও স্যালাইনে একটা বিভ্রাট হয়েছিল, তারপর তারা কি ব্যবস্থা নিয়েছিল এবং সেই যে ঘটনা ঘটেছিল তারপরে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর তারা কেন কোনো রকম শিক্ষা নেয়নি, তারা কেন কোনো রকম দেখাশোনা করেনি গোটা বিষয়টায়? দেখো লিমা, মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, প্রসূতি মৃত্যুর যে ঘটনা এবং এখনও অনেকে অসুস্থ, সেই ঘটনা কিন্তু স্বাস্থ্য ভবনকে বিড়ম্বনার মধ্যে ফেলেছে। তার কারণ এখনও পর্যন্ত প্রাথমিকভাবে যে রিঙ্গার ল্যাকটেট, যে স্যালাইনকে দায়ী করা হচ্ছে এই প্রসূতি মৃত্যুর জন্য, সেই রিঙ্গার ল্যাকটেট, সেই স্যালাইন, সেই সংস্থার প্রোডাক্ট কিন্তু এই রাজ্য আতস কাচের তলায় ছিল, যেমনটা ছিল কর্ণাটকে। কর্ণাটকের এই রিপোর্ট আমাদের হাতে রয়েছে, বিস্ফোরক রিপোর্ট। এই রিপোর্ট কর্ণাটকের স্বাস্থ্য সচিবের রিপোর্ট। সেই রিপোর্ট তিনি লিখেছেন কাকে না, ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়াকে। তিনি কি লিখছেন? গত নভেম্বরে 4 জন প্রসূতির মৃত্যু হয়েছিল কর্ণাটকে। সেই 4 জন প্রসূতির মৃত্যুর পর সেখানকার বিশেষজ্ঞরা, যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল, তারা কিন্তু জানিয়ে দেন যে প্রসূতি মৃত্যুর পিছনে একমাত্র দায়ী হচ্ছে এ রাজ্যের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে উৎপাদিত যে প্রোডাক্ট, সেই রিঙ্গার ল্যাকটেট, তার ব্যবহারে এই ঘটনা ঘটেছে। তারা এও জানান যে মার্চেই তারা এই সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছিল, কিন্তু তারপরও সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, কলকাতার ল্যাবরেটরি থেকে তারা ক্লিনচিট নিয়ে আসে। আর সেই ক্লিনচিটের জেরেই যে সাপ্লাই ছিল এবং সেই সূত্র ধরে নভেম্বরে 4 জন প্রসূতির মৃত্যু হয়। তারা কিন্তু এই রিপোর্ট কিন্তু সরাসরি ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়াকে পাঠিয়েছিলেন। শুধু কর্ণাটকের সেই ঘটনা নয়, এই রাজ্যে গত বছর থেকে এসএসকেএম, এনআরএস, জেলার একাধিক কলেজ থেকে এই রিঙ্গার ল্যাকটেট, এই সংস্থার রিঙ্গার ল্যাকটেটের বিরুদ্ধে বারবার অভিযোগ এসছে। অভিযোগ করেছেন এনআরএসের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক ডক্টর সমরেশ মালো, অভিযোগ করেছেন এসএসকেএম এর স্ত্রীরোগ বিভাগের চিকিৎসকেরা, অভিযোগ করেছেন জেলা স্ত্রীরোগ বিভাগের চিকিৎসকেরা। তারা বলেছেন বারবার যে এই ল্যাকটেট, এই রিঙ্গার ল্যাকটেট, এই সংস্থার রিঙ্গার ল্যাকটেটের মান ঠিক নয়, প্রসূতি মৃত্যুর সংখ্যা বাড়ছে। তারা অনুমানের ভিত্তিতে সে কথা বলেছিলেন।
কিন্তু বারবার চিকিৎসকদের ক্লিনিক্যাল আয় যে কথা স্বাস্থ্য ভবনকে জানান দিয়েছিল, ল্যাবরেটরি রিপোর্টকে হাতিয়ার করে বারবার পার পেয়ে গিয়েছে এই সংস্থা। আর এখানেই প্রশ্ন উঠছে যে কিভাবে তারা বারবার পার পেয়ে গেল, কেন কর্ণাটকের ঘটনার পরও এ রাজ্যের যেখানে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এই পার্টিকুলার নির্দিষ্টভাবে এই সংস্থার প্রশ্ন ওঠে যে একটা রাজ্যে যখন এরকম একটা ভয়ানক ঘটনাগুলো ঘটছে তারপর সেখান থেকে কি শিক্ষা নেবে না অন্যান্য রাজ্য, আমাদের রাজ্য? কেন এটা আবার রিপিট হলো? বিশেষজ্ঞরা কি মনে করছেন, শুনবো তাদের কথা। আমাদের ওষুধপত্র, সে স্যালাইনই হোক আর ইনজেকশনই হোক, সাম্প্রতিককালে নানা রকম প্রশ্নের সম্মুখীন করে দিয়েছে। আমরা সঠিকভাবে বুঝতে পারি না, অন্তত খালি চোখে দেখে, যে কোনো একটি ইনজেকশন তার ভেতরে যে তরল পদার্থটি আছে বা যে ফ্লুইড, যেগুলোকে আমরা স্যালাইন বলে জানি, সেগুলো সমস্তটা ত্রুটি মুক্ত, বিশুদ্ধ কিনা। যাই হোক, সবটা মিলিয়েই আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং যারা ওষুধের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করেন তাদের কিন্তু আরো বেশি সজাগ হতে হবে। ওষুধ এবং সেলাইন, এইগুলির গুণগত মান, সেগুলি নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছে, সেখানে দুর্নীতির অভিযোগ উঠছে। সেই দুর্নীতির উপরে আশ্রয় করে দুর্বৃত্ত চক্র তৈরি হচ্ছে এবং এর পরেও যদি আমাদের স্বাস্থ্য দপ্তরে তাদের টনক না নড়ে, যে পুরো বিষয়টাকে খতিয়ে দেখা দরকার, তদন্ত করা দরকার, যেখানে যেখানে যা যা কিছু ভুল আছে, ত্রুটি আছে, সেগুলো সংশোধনের প্রয়োজন, তাহলে সেটা খুব দুঃখের। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। ডক্টর গোস্বামী, আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। এই মুহূর্তে যে ভয়ানক একটা খবর TV9 বাংলা যা দেখেছে, এবং মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু হলো শুধুমাত্র ত্রুটিপূর্ণ স্যালাইনের জন্য, এবং আরো 4 জন প্রসূতি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই ত্রুটিপূর্ণ স্যালাইনের কারণেই। কর্ণাটকের ঘটনা শিক্ষা দিল না আমাদের? কর্ণাটকের ঘটনা ঘটার অনেক আগে থেকেই আমরা এখানে ওষুধের গুণমান নিয়ে সরব। পশ্চিমবাংলায় যে সব ওষুধের গুণমান নিয়ে আমরা গত কয়েক বছর ধরে সরব, তার মধ্যে অন্যতম হচ্ছে রিঙ্গার্স ল্যাকটেট। এটা থেকে যে বহু প্রসূতি মা এবং অন্য পেশেন্টের সমস্যা হচ্ছে, স্যালাইন চালালেই তাদের কাঁপুনি হচ্ছে, অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। এই ঘটনা প্রায় প্রতিটি হাসপাতালের প্রতিটা জেলা থেকে এই ফিডব্যাক রাজ্যের স্বাস্থ্য দপ্তরে পৌঁছেছে একাধিকবার, কিন্তু তারপরেও স্বাস্থ্য দপ্তর নীরব। এই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলার স্বাস্থ্য দপ্তরের কাজ দুটো, একটা হচ্ছে দুর্নীতি করা, দুর্নীতিতে মদত দেওয়া, আর একটা হচ্ছে যারা এই দুর্নীতি নিয়ে কথা বলছে তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া। এর বাদে পশ্চিমবাংলার মানুষের স্বাস্থ্য নিয়ে, জনস্বাস্থ্য নিয়ে, জনগণের স্বাস্থ্য নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে, তাদের ওষুধের গুণমান, পরিষেবার গুণমান নিয়ে কোনো রকমের কোনো চিন্তা স্বাস্থ্য দপ্তরের কারণ নেই। মানে একদম সর্বোচ্চ যারা নীতি নির্ধারক তাদের কারোর এই নিয়ে কোনো হেডেক নেই। এটা অত্যন্ত অত্যন্ত হচ্ছে যে উদ্বেগের বিষয় যে পুরো স্বাস্থ্য দপ্তরটা এই যে এত বড় একটা যে ওষুধের গুণমান সেটা নিশ্চিত করবার তাদের কোনো রকমের মাথা ব্যথা নেই। তারা হচ্ছে যে দুর্নীতিতে মদত দেওয়া, দুর্নীতি করা, আর হচ্ছে যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে প্রতিহিংসার পদক্ষেপ নেওয়া। এর বাইরে আর কোনো স্বাস্থ্য দপ্তরের কাজ নেই। ধন্যবাদ ডক্টর গোস্বামী। আমরা কথা বলেছিলাম এই বিষয় নিয়ে চিকিৎসক এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। স্যালাইন বটলে মানে প্রচুর প্রফিট মার্জিন থাকে, আর সেইটাকে কেন্দ্র করে এই যে সরকার যদি সেইভাবে জিনিসগুলোকে কেনে আর সেখানে তার মধ্যে দিয়ে সরকারি আধিকারিক এবং তার সঙ্গে সঙ্গে শাসক দলের নেতারা, স্থানীয় এবং রাজ্য স্তরের নেতারা তার বকরা পাবে, এটা অত্যন্ত অন্যায়। আর মানুষ মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়বে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এর জন্য মানে প্রকৃত বিচার অবশ্যই হওয়া উচিত। সৌরভের সঙ্গে আরো একবার কথা বলবো। সৌরভ, যে বিষয়টা বারবার করে প্রশ্ন তুলছে যে কর্ণাটকে যে সংস্থার স্যালাইন, মানে যে সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করা হলো, সেই সংস্থার স্যালাইনই মেদিনীপুর মেডিকেল কলেজে, এবং তাতে এরকম একটা বিভ্রাট ঘটে গেল। দেখো, একেবারে এই প্রশ্নটা কিন্তু থাকবে, তার কারণ
কর্ণাটকের পাশাপাশি এই রাজ্যের এসএসকে, মেনারেস, রাজ্যের বিভিন্ন যে সরকারি হাসপাতাল সেখান থেকে বারবার সেখানকার স্ত্রীরোগ বিভাগের চিকিৎসকেরা এই সংস্থার আরএল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বারবার তারা বলেছেন যে এই রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করলে পেশেন্টের রিগার হচ্ছে, কাঁপুনি হচ্ছে, পেশেন্টের জীবন সংশয় দেখা যাচ্ছে, প্রসূতিরা মায়েরা অসুস্থ হয়ে পড়ছেন। এই কোয়ালিটি এর গুণমান নিয়ে বারবার তারা প্রশ্ন তুলেছেন। কারা প্রশ্ন তুলেছেন? রাজ্যের সরকারি হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসকেরা, এনআরএস-এর চিকিৎসক সমরেশ মালো, এসএসকেএম-এর গাইনি বিভাগের চিকিৎসকেরা প্রশ্ন তুলেছেন। জেলার মেডিকেল কলেজের বিভিন্ন গাইনি বিভাগের চিকিৎসকেরা। বারবার এই প্রশ্ন তোলার পরেও বারবার কিন্তু এই সংস্থা ক্লিন চিট পেয়ে গিয়েছে। বারবার বলা হয়েছে যে এই নিয়ে আমরা খবরও করেছিলাম, গত বছর TV9 বাংলা খবর করেছিল, তখন আমাদেরকে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছিল যে প্ল্যান কিভাবে ক্লিন চিট পেল? তাদের সংস্থা যেটা একটা ব্ল্যাকলিস্টেড অলরেডি একটা সংস্থা, তাদের স্যালাইন কিভাবে ব্যবহার করা হচ্ছিল, এই সমস্তটা বারবার করে প্রশ্ন তুলছে। কথা বলেছিলাম আমরা এই নিয়ে পবিত্র গোস্বামী, বিশেষ চিকিৎসক পবিত্র গোস্বামীর সঙ্গে। তিনি কি বলেছেন শোনো আপনাদের। আজকে বাঙালির আর গর্ব করার মতো কিচ্ছু রাখছে না। এই গত 10-11 বছর ধরে বর্তমান প্রশাসন যেভাবে মেডিকেল কলেজগুলোতে শিক্ষা ব্যবস্থাকে এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাটাকে যে স্তরে নামিয়ে এনেছে, তাতে আজকে এই সামগ্রিক গর্ব বাঙালির তো নেই। আজকে জায়গায় বিভিন্ন জায়গায় বাঙালি হিসেবে আগামী দিনে মানুষকে মুখ দেখাতে লজ্জা হবে।